গভীর রাতে দুজন লোক চাদর মুড় দিয়ে কবরস্থানে প্রবেশ করল। তাদের হাতে কোদাল আর চাকু। একজন আরেকজনকে বলছে, আচ্ছা জামিল ভাই, আপনি তো এই কবরস্থানে অনেক দিন ধরেই দেখাশোনা করছেন, তাই তো আপনার সাহায্য নিয়ে লাশ চুরি করতে যাচ্ছি। কিন্তু আপনার কি ভয় লাগে না এমন একটা কবরস্থানে রাতে পাহারা দিতে? জামিল নামের লোকটা বলল, ভয় কেন পাবো? আমিও তো ওদের মতনই মরা একজন মানুষ। তুমি আমার লাশটাই না হয় নিয়ে যেও, আমার লাশটা এখনো পচেনি। রাইট নাও সব সময়ের মতো শুনছেন ওল্ড FM 2.0 অফিসিয়ালকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন, আমি বিশ্বাস করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড ভালোর দলে আছেন। ঘড়িতে রাত বাজে 10:59, আর 10:59 মানেই কিছু অলৌকিক ঘটনা, কিছু ভয়ের ঘটনা, কিছু ভূতের ঘটনা। তো যাই হোক, আজকে আপনাদের জন্য আমি স্পেশালি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে চলে এসেছি। আশা করছি এই ঘটনাটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বেশি দেরি না করে আমি একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে ঘটনায় চলে যাব। বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে না এমন ঘটনা, সব যুক্তি যার কাছে হার মেনে যায় এমন ঘটনা, বুদ্ধিতে যার বিচার হয় না এমন ঘটনা। গল্প নয়, সব সত্যি ঘটনা, শুধুমাত্র ওল্ড FM এ। শুনতে ভুলো না। রিয়া আর পিয়া দুই বোন। রিয়া বয়সে পিয়ার থেকে 2 বছরের বড়। রিয়া 10ম শ্রেণীতে পড়ে, পিয়া 8ম শ্রেণীতে পড়ে। তাদের বাবা একজন ব্যাংক কর্মকর্তা, মা একজন হোম মেকার। রিয়া বেশ মেধাবী, মনোযোগ দিয়ে পড়াশোনা করে। সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পিয়ার পড়াশোনার প্রতি তেমন মনোযোগ নেই। কখনো বই নিয়ে পড়তে বসে না, কেমন যেন ভবঘুরে স্বভাব তার। পিয়ার মা বাবা পিয়াকে প্রায় পড়াশোনার জন্য বকাঝকা করে, কিন্তু পিয়া মা বাবার কোনো কথাই শোনে না। রিয়া আর পিয়া একটা রুমে থাকে। একদিন হঠাৎ রিয়া পিয়াকে একটা বই বেশ মনোযোগ দিয়ে পড়তে দেখে। রিয়া ভাবে, বাহ, এতদিনে পিয়ার বইয়ের প্রতি মনোযোগ এসেছে তাহলে। রিয়া পিয়াকে বলে, কিরে পিয়া, আজকাল পড়াশোনায় বেশ মনোযোগ দিচ্ছিস যে, বই পড়ছিস, কি বই রে এটা? প্রিয়া বইয়ে মুখ গুজে জবাব দেয়, বইটা বেশ ভালো লাগলো দিদি, একটা পুরনো বইয়ের দোকান থেকে কিনেছি, কম দামে পেয়ে গেলাম। রিয়া খুশি হয়ে পিয়াকে জিজ্ঞেস করে, কি বিষয়ক বই যে এত মনোযোগ দিয়ে বই পড়ছিস? প্রিয়া জবাব দেয়, ওই তো প্রত্নতত্ত্ব বিষয়ক বই, অনেক সুন্দর তথ্য দেয়া আছে, প্রত্নতত্ত্বের অনেক বিষয় জানা যায়। রিয়া বলে, আরে বাহ, আমার বোন বই পড়ছে, এটা দেখে যে কত ভালো লাগছে। আচ্ছা পড়, তবে পাঠ্য বইও পড়িস। পিয়া আনমনে বলে, আচ্ছা। রিয়া তার মা বাবাকে গিয়ে পিয়ার বই পড়ার বিষয় জানায়। মা বাবা বেশ খুশি হয়। সকাল থেকে পিয়া বই পড়ছে।
রিয়া স্কুল থেকে ফিরে এসে দেখে পিয়া তখনও সেই বইটাই পড়ছে। রিয়া পিয়াকে জিজ্ঞেস করে, কিরে আজকে স্কুলে গেলি না? আর সেই সকাল থেকে এই এক বই নিয়ে পড়ে আছিস, নাওয়া খাওয়া করতে হবে তো নাকি? প্রিয়া বই পড়তে পড়তে জবাব দেয়, আজ স্কুলে ক্লাস হয়নি তাই যাইনি, আর বইটা পড়তে বেশ ভালো লাগছে। কিভাবে যে সময় কেটে গেল টেরই পাইনি। রিয়া মনে মনে ভাবে, যে মেয়ে বই নিয়ে সহজে পড়তে বসে না সেই মেয়ে আজ সকাল থেকে বই পড়ছে। বিষয়টা একটু অদ্ভুত না? বিষয়টা খুবই অদ্ভুত। রিয়া বলে, আচ্ছা ঠিক আছে, সারাক্ষণ বই পড়লে চোখের ওপর চাপ পড়বে, একটু বিরতি নিয়ে একটু কাজ করে পড়তে বসিস। রাতে যখন সবাই খাবার খেতে ডাইনিংয়ে আসে, রিয়া দেখে পিয়ার বাম হাতে সেই বই, সে বই পড়ছে আর ডান হাতে খাচ্ছে। রিয়া মা বাবাকে হাসতে হাসতে বলে, দেখেছ তোমার পিয়া এমনভাবে বই পড়ছে যেন মনে হচ্ছে আগামীকাল তার পরীক্ষা। মা অদিতি পিয়াকে বলে, বই পড়ছো ভালো কথা, কিন্তু খেয়ে বই পড়ো, খাওয়ার সময় বই পড়লে তো ঠিকমতো খেতে পারবে না। অদিতি পিয়ার হাত থেকে বইটা নিয়ে টেবিলে রাখে। পিয়ার এতে একটু রাগ হয়, তাই সে খাবার না খেয়েই উঠে যায়। বইটা টেবিলেই ছিল। খাবার খাওয়া শেষ হলে রিয়া বেশ কৌতূহলের সাথে বইটা নেয়, ভাবে এমন কি আছে বইটাতে। রিয়া বইটা খোলে। বইটা খুলতেই সে বেশ অবাক হয়ে যায়, কারণ বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় কোনো লেখা নেই, কেবল কালো কালিতে প্রতিটা পৃষ্ঠা ভরা। রিয়া দ্রুত এটা তার বাবা আশরাফ সাহেবকে দেখাতে যায়। রিয়ার মা বিছানায় ঘুমিয়েছিলেন। আশরাফ বইয়ের পাতা দেখে বেশ অবাক হলেন। রিয়াকে বললেন, এই বই পিয়া কিভাবে পড়ে? এতে তো কিছুই নেই। রিয়া বলে, সেটাই তো, এখন কি করা যায় বলো তো? আশরাফ সাহেব বলেন, এখন আপাতত বইটা পিয়ার কাছেই রেখে আসো, কালকে সকালে বিষয়টা নিয়ে ভেবে দেখতে হবে। ওইদিকে বইটা খুঁজে না পেয়ে পিয়া রিয়াকে ডাকাডাকি করতে থাকে। পিয়ার ডাক শুনে রিয়া রুমে যায়। রিয়া পিয়াকে জিজ্ঞেস করে, কিরে এত ডাকছিস কেন? পিয়া জবাব দেয়, ওই বইটা পাচ্ছি না, কোথায় যে রেখেছিলাম। রিয়া পিয়ার হাতে বইটা দিয়ে বলে, তখন তো খাবার রেখে চলে এসেছিলি, বইটা টেবিলেই রাখা ছিল, আমি তো বইটা নিয়েই আসছিলাম, তখন বাবা কি কারণে ডাক দেওয়ার কারণে সেখানে যাই। পিয়া বইটা পেয়ে আবার পড়তে থাকে। রিয়া বলে, এখন রাত হয়েছে, ঘুমাতে যা, সকালে ক্লাসে যেতে হবে তো। পিয়া কেবল বলে আচ্ছা। রিয়া বলে, লাইটটা অফ করে দিস, ল্যাম্প জ্বালিয়ে পড়। পিয়া বলে, আচ্ছা। রিয়া অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে। রিয়া দেখে পিয়া হাতে বইটা নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। রিয়া পিয়াকে ডাক দেয়, কিন্তু পিয়ার ঘুম ভাঙে না। রিয়া পিয়াকে গায়ে ধরে ডাক দিলে পিয়ার ঘুম ভাঙে। রিয়া বলে, সারা রাত জেগেছিলি? এত বেলা করে কি ঘুমায়? কটা বাজে? আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি কর। পিয়া ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে, বেলা হয়ে গেছে? কটা বাজে? রিয়া বলে, দেখেছো আমাকে প্রশ্ন করে, দেখ ঘড়িতে 8টা বাজে, 9টা স্কুল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা কর, আজকে একসাথে স্কুলে যাব।
তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। প্রিয়া বলে, আচ্ছা, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আসছি। প্রিয়া বইটা টেবিলে রেখে বাথরুমে যায়। রিয়া ভাবে, এই সুযোগ, এই বইটা সরিয়ে ফেলতে হবে। বইটা নিয়ে রিয়া একটা ব্যাগে ভরে তার বাবাকে দেয় এবং বলে, এই বইটা অফিসে যাওয়ার পথে দূরে কোনো ডাস্টবিনে ফেলে এসো। আশরাফ বলে, ঠিক আছে। রিয়া নাস্তা করে প্রিয়ার জন্য অপেক্ষা করে। রিয়া প্রিয়াকে তাড়া দেয় যাতে প্রিয়া বইয়ের কথা না তুলতে পারে। প্রিয়া তৈরি হয়ে দ্রুত নাস্তা করে। প্রিয়ার ঘুম তখনও কাটেনি, তাই বইয়ের কথাও স্মরণে নেই। তারা স্কুলে যায়। ওইদিকে আশরাফ সাহেব অফিসে যাওয়ার পথে একটা ডাস্টবিনে ব্যাগ শুদ্ধ বইটা ফেলে দেন। রিয়া আর প্রিয়া দুপুরে যথারীতি স্কুল থেকে বাসায় ফেরে। দুপুরে খাবার খেয়ে তাদের রুমে বিশ্রাম নেয়। রিয়া দেখে প্রিয়ার হাতে সেই বই। প্রিয়া সেই বই নিয়ে পড়তে থাকে। রিয়া বেশ অবাক হয়, ভাবে, এই বই তো বাবা ডাস্টবিনে ফেলে এসেছে, এই বই প্রিয়ার হাতে কি করে গেল? রিয়া কৌশলে প্রিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই বইটা আমি বাবাকে দিয়েছিলাম সুন্দর করে বাঁধিয়ে আনার জন্য, তুই এই বই কোথা থেকে পেলি? প্রিয়া জবাবে বলে, এই বই তো আমার ব্যাগেই ছিল। রিয়া এইবার অনেক অবাক হয়। এই বই তো প্রিয়ার সাথে আঠার মতো লেগে আছে। আজকে বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। সন্ধ্যায় আশরাফ সাহেব বাসায় এলেন। রিয়া বাবাকে বলে, বাবা, একটা অদ্ভুত বিষয় ঘটেছে। তুমি বইটা ডাস্টবিনে ফেলে এসেছিলে, সেই বই কিভাবে যেন প্রিয়ার ব্যাগে পাওয়া গেছে। আশরাফ সাহেব অবাক হলেন, বললেন, তাই নাকি? এটা কিভাবে সম্ভব? রিয়া বলে, আসলেই তো, এটা অসম্ভব। এখন এই বইটা নিয়ে এমন কিছু করতে হবে যাতে বইটা আর কোনোভাবেই ফেরত না আসে। বইটা পুড়িয়ে দিলে কেমন হয় বাবা? বাবা বলেন, পুড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কিভাবে? প্রিয়ার হাত থেকে বইটা তো আনতে হবে। রিয়া বলে, সেটা তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি কৌশলে বইটা নিয়ে আসবো। রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে। রিয়া রুমে এসে প্রিয়াকে বলে, রুমটা একেবারে এলোমেলো করে রেখেছিস, একটু অন্য রুমে যা, আমি রুমটা একটু পরিষ্কার করব। প্রিয়া অন্য রুমে যাওয়ার পর রিয়া দ্রুত ওই বইটা নিয়ে এসে বাবাকে দেয়। তারপর রাতে সবাই যখন ঘুমাতে যায় তখন রান্নাঘরে গিয়ে বইতে কেরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তেই বই পুড়ে ছাই হয়ে যায়। রিয়া বইয়ের ছাই ঝাড়ু দিয়ে ঝেড়ে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। যাক, এই বই থেকে এখন রেহাই পাওয়া গেল, মনে মনে ভাবে রিয়া। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে ওঠে। রিয়া দেখে প্রিয়া বেশ সকালে উঠে গেছে। আর অবাক ব্যাপার, প্রিয়া সেই বইটা পড়ছে। রিয়া কোনোভাবেই হিসাব মেলাতে পারে না, এটা কি বই? এটা কি বই নাকি অন্য কিছু? যতবারই নষ্ট করা হয় ততবারই বইটা অক্ষত হয়ে ফিরে আসে। রিয়া এই কথা ভাবে। রিয়া যথারীতি স্কুলে যায়। স্কুলে ছুটি হলে বাসায় না ফিরে সেখান থেকে বাবার অফিসে যায়। আশরাফ রিয়াকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ আমার অফিসে এলে যে, কিছু হয়েছে? রিয়া জবাব দেয়, কেন, কিছু না হলে বুঝি আসতে নেই তোমার অফিসে? অনেক ভয়ানক কাণ্ড ঘটেছে, ওই বইটা থেকে কোনোভাবেই রেহাই পাওয়া যাচ্ছে না। আশরাফ সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে?
কি হয়েছে? রিয়া জবাব দেয়, গত রাতে আমরা দুজন মিলে সেই বইটা আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম, কিন্তু অবাক করা ব্যাপার, আজ সকালে পিয়ারাতে সেই বই অক্ষত অবস্থায় দেখলাম। এটা কিভাবে সম্ভব? আশরাফ সাহেব বলেন, বিষয়টা আসলেই বেশ জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি অফিসের কাজ শেষ করে কোনো একটা তান্ত্রিকের সঙ্গে দেখা করব। আমার এক কলিগ একজন তান্ত্রিকের কথা বলেছিলেন, ওই তান্ত্রিকের কাছেই ধর্ণা দিতে হবে হয়তো। রিয়া বলে, তাহলে চলো এখনই সেই তান্ত্রিকের কাছে যাই। ভয়ানক বইটা আমার বোনকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আশরাফ সাহেব তার মেয়ে রিয়াকে নিয়ে কিছুটা পথ হেঁটে একটা গভীর জঙ্গলে সেই তান্ত্রিক বাবার আশ্রমে আসে। কি সমস্যা তোমাদের? রিয়া জবাব দেয়, আমার ছোট বোন একটা বইয়েতে আসক্ত। সেটা সাধারণ কোনো বই না, অদ্ভুত রকমের বই, যেখানে যেখানে কোনো লেখা নেই, কেবল কালো কালিতে ভরা প্রতিটা পৃষ্ঠা। কিন্তু আমার ছোট বোন সেই অদ্ভুত বইটা সারাদিন সারা রাত পড়ে যায়। আশরাফ সাহেব আরও দিয়ে বলেন, শুধু তাই না, এই বইটা অনেকভাবে নষ্ট করা হয়েছে, কিন্তু বইটা কিভাবে যেন অক্ষত অবস্থায় ফিরে আসে। তান্ত্রিক সব কথা শোনেন, পরে বলেন, আমি তোমাদের সমস্যা কিছুটা বুঝতে পেরেছি, তবে ওই বইটা দেখতে পারলে বুঝতে পারতাম যে সমস্যাটা কোন জায়গায়। তোমরা আমাকে ওই বইটা দেখাতে পারবে? রিয়া জবাব দেয়, এই মুহূর্তে বইটা আমাদের সাথে নেই, তবে পিয়ার কাছ থেকে কোনো না কোনোভাবে বইটা এনে আপনাকে দেখাবো। আপনি আপনি দেখে এর একটা সমাধান করে দেবেন। আশরাফ আর রিয়া বাসায় ফেরে সন্ধ্যা রাতে। এত দেরি হওয়ার কারণে অদিতি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, আজ তোমাদের এত দেরি হলো কেন? বাবা আর মেয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। রিয়া আমাকে জানায়, তোমার সাথে একটা জরুরি কথা বলার আছে। ঘটনাটা এত দূর না গড়ালে বলার প্রয়োজন পড়তো না, কিন্তু কিন্তু দিন দিন বিষয়টা বেশ জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রিয়া একটা ভয়ানক রহস্যজনক বইয়ের প্রতি আসক্ত, যে বইয়ে কোনো লেখা নেই, শুধু কালিতে ভরা প্রতিটা পৃষ্ঠা। আর এই বই যতবারই ধ্বংস করি ততবারই এটা অক্ষত অবস্থায় ফিরে আসে। আজ এর একটা মীমাংসা করেই ছাড়ব। অদিতি বলে, তাই নাকি? এতদিন এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। রিয়া বলে, আমি আর বাবা এক তান্ত্রিকের কাছে গিয়ে এই সমস্যার কথা বলি। সব শুনে তিনি বইটি দেখবেন বলে দেন। এই জন্য তোমাকে সাহায্য করতে হবে মা। অদিতি জিজ্ঞেস করে, কি রকম সাহায্য? রিয়া বলে, তুমি পিয়ার কাছে যাবে, এক গ্লাস দুধ খেতে দেবে, সেই দুধে ঘুমের ওষুধ মেশানো থাকবে, 2-2.5 ঘন্টা ধরে হয়তো ঘুমাবে। সেই সুযোগে আমরা বইটা নিয়ে তান্ত্রিকের কাছে যাব। অদিতি বলে, আচ্ছা ঠিক আছে। অদিতি এক গ্লাস দুধ হাতে নিয়ে পিয়ার কাছে আসে। পিয়া তখনও বই পড়ছে। অদিতি পিয়াকে বলে, কি ব্যাপার, বইয়ের থেকে চোখ সরছে না যে? পিয়া, এখানে এক গ্লাস দুধ আছে, এখনই খেয়ে নাও তো। পিয়া বলে, এখন দুধ খাবো না, নিয়ে যাও। অদিতি বলে, এ কি কথা, দুধ খাবে না? তোমার ফেভারিট চকলেট ফ্লেভার মিশিয়ে দিয়েছি। পিয়া বলে, সত্যি? দাও তাহলে। প্রিয়া এক নিমেষেই দুধটুকু খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই প্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। অদিতি প্রিয়ার হাত থেকে বইটা নিয়ে রিয়াকে দেয়। রিয়া আর আশরাফ সাহেব বইটি নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বইটা ভালো মতো দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। তান্ত্রিক বলে, এই বইটা মন্ত্র দিয়ে বশীভূত করা হয়েছে।
এই বইয়ে যে কালি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সব দেহ চিতায় পুড়লে যে ছাই হয় সেই ছাই দিয়ে তৈরি করা কালি। আর এর বেশিরভাগ শব্দেহ হচ্ছে খারাপ আত্মার। প্রায় 20টা প্রেতাত্মার শব্দেহের কালি ব্যবহার করে বইটা মন্ত্রপুত করা হয়েছে। আর যিনি এই বইটা লিখেছেন তিনি নিজেও একজন তান্ত্রিক। তবে তার অভিপ্রায় খারাপ। সে কালী দেবীর পূজক। সেই সব মন্ত্রপুত করে যাদের বশ করে অমাবস্যা রাতে কালী দেবীর সামনে তাদের বলিদান করে। তান্ত্রিক বাবার কথা শুনে রিয়া ও আশরাফ সাহেব হতভম্ব হয়ে যায়। আশরাফ সাহেব চিন্তিত হয়ে তান্ত্রিককে জিজ্ঞেস করে, এখন কি হবে? আমার মেয়েটাকে রক্ষা করার উপায় বলে দেন তান্ত্রিক বাবা। তান্ত্রিক বলে, উপায় তো একটা আছে, তবে এতে জীবনের ঝুঁকি আছে। আশরাফ সাহেব বলে, জীবনের ঝুঁকি থাকলেও আমার পিয়ার জন্য আমি সব করতে প্রস্তুত। রিয়াও বাবার সাথে সম্মতি প্রকাশ করে, বলে, আমরা প্রস্তুত। কি করতে হবে বলুন তান্ত্রিক বাবা। তান্ত্রিক বলে, আজ ঘোর অমাবস্যা তিথি। আজকে প্রেতাত্মারা সক্রিয় হয়ে যাবে, তাই আজকে রাতেই যজ্ঞের আয়োজন করতে হবে। তোমাদের বাসাতেই সেই যজ্ঞের আয়োজন করতে হবে। আশরাফ সাহেব বলেন, তাহলে আর দেরি কেন, চলুন বাসায়। তান্ত্রিক বলে, চলো তোমাদের বাসায়, তবে তার আগে একটা কাজ করতে হবে। পবিত্র গঙ্গার জল বাসার চারপাশে ছিটিয়ে দিতে হবে। আশরাফ সাহেব বলেন, ঠিক আছে, আমি আমার স্ত্রীকে ফোন করে বলে দিচ্ছি গঙ্গার জল ছিটিয়ে রাখার জন্য। আশরাফ অদিতিকে ফোন করে বাসার চারপাশে গঙ্গার জল ছিটিয়ে রাখতে বলে। অদিতি পুজোর ঘর থেকে ঘটিতে থাকা গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে দেয়। আশরাফ আর রিয়া তান্ত্রিক বাবাকে সাথে নিয়ে বাসায় ফেরে। তান্ত্রিক বাবা বলে, যজ্ঞের সময় ঘরের বাতি নিভিয়ে দিতে হবে, মোমবাতি জ্বালিয়ে রাখা যেতে পারে। তান্ত্রিকের কথা মতো রিয়া আর তার মা মিলে ঘরের বাতি নিভিয়ে মোমবাতি জ্বালালো। তান্ত্রিক বলে, আমাকে পিয়ার রুমে নিয়ে যাও। রিয়া তান্ত্রিক বাবাকে নিয়ে তার আর পিয়ার রুমে নিয়ে গেলেন। ততক্ষণে প্রিয়া সম্পূর্ণরূপে বশীভূত। পিয়ার চুলগুলো এলোমেলো, চোখটা লাল টুকটুকে, মুখটা কেমন যেন বিবর্ণ। তান্ত্রিক মেঝেতে মাদুর পেতে বসলেন। সামনে যজ্ঞের আয়োজন। যজ্ঞের জন্য আগুন ধরালেন, প্রদীপ জ্বালালেন। সেই বইটা হাতে নিয়ে মন্ত্রও পড়লেন। মন্ত্র পড়ার পর গঙ্গার জল ছিটিয়ে দিলেন আর বইয়ের একটা পৃষ্ঠা খুলে যখের আগুনে পুড়িয়ে দিলেন। আর তখনই বশীভূত পিয়ার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। সে রিয়ার উপরে আক্রমণ চালাতে লাগলো। রিয়া নিজেকে বাঁচানোর জন্য গীতা থেকে কিছু শ্লোক আওড়ালো। তখন পিয়া থেমে গেল। ওইদিকে তান্ত্রিক মন্ত্র জপ করে চলেছে। পিয়া আরও ভয়ঙ্কর রূপে তান্ত্রিকের ওপর আক্রমণ করতে আসলো, কিন্তু তান্ত্রিক জোরে জোরে মন্ত্র জপ করতে থাকলো। আর তান্ত্রিক তার চারপাশে গঙ্গার জল ছিটিয়ে দিয়েছে বলে প্রিয়া তান্ত্রিকের ওপর হামলা করতে পারল না। এভাবে কিছু সময় অতিবাহিত হলো। রিয়া জোরে জোরে বলতে থাকে, দেখো তুমি যেই হও, আমার বোনকে রেহাই দাও, তাকে কষ্ট দিও না। প্রিয়া তখন অট্ট হাসিতে ফেটে পড়ে। তান্ত্রিক রিয়াকে একটা মন্ত্রপুত ধাগা কবজ দিয়ে প্রিয়ার হাতে সেটা বেঁধে দিতে বলে। রিয়া অনেক কষ্ট করে প্রিয়ার হাতে সেই কবজ বেঁধে দেয়। তখন প্রিয়া কিছুটা শান্ত হয়। তান্ত্রিক মন্ত্র পড়ে গঙ্গার জল প্রিয়ার গায়ে ছিটিয়ে দেয় আর বইয়ের প্রতিটা পৃষ্ঠা যজ্ঞের আগুনে পুড়াতে থাকে। যতক্ষণে বইয়ের সমস্ত পৃষ্ঠা যজ্ঞের আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে, ততক্ষণে প্রিয়া
স্বাভাবিক হতে থাকে। তার মানে প্রিয়া এখন সংজ্ঞামুক্ত। রিয়া প্রিয়াকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস প্রিয়া? প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, আমার কিছু হয়েছিল? রিয়া বুঝতে পারে প্রিয়া বশীভূত ছিল বলে তার কিছু মনে নেই। রিয়া কেবল বলে, না তেমন কিছু না, তুই একটু অসুস্থ ছিলি, তো এখন সুস্থ দেখে বড় ভালো লাগছে তোকে। কেমন লাগলো ঘটনাটা জানিয়ে দিন কমেন্ট সেকশানে, এবং আপনার কাছেও যদি থেকে থাকে কোন রকম ভৌতিক ঘটনা তাহলে লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি হচ্ছে rexterbabai@gmail.com। এই ইমেল আইডিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেই আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। তো আবারও আসবো একটা নতুন কোনো একটা ঘটনার সাথে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন ওল্ড FM 2.0 অফিসিয়ালের সাথে। ধন্যবাদ।